দেখেন লিসেনিংয়ে যেই কাজগুলো আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের আসলে লিসেনিংয়ে ৪ টা সেকশন থাকে টোটাল। তো ৪ টা সেকশনের টোটাল একটা বিষয় আছে যে কি কাজ আপনি করে বিষয়গুলো ধরা যায়। সো লিসেনিংয়ে ৪ টা সেকশনের ভেতরে প্রত্যেকটা সেকশন থেকে ১০ টা করে কোয়েশ্চেন আসবে। টোটাল আধা ঘন্টার একটা এক্সাম এখানে হবে। তো আপনাকে প্রশ্ন দেখতে হবে। প্রশ্ন থেকে কিছু প্রশ্ন করবে। সেখান থেকে আপনাকে অডিও শোনানো হবে। অডিওগুলো একেকটা সেকশনে আপনার ৬-৭ মিনিটের একটা অডিও হয়। ঠিক আছে? তো এই অডিওগুলো ফলো করতে হবে, অ্যান্সারগুলো বের করতে হবে। আর লিসেনিংয়ে একবারই প্লে করবে। এখানে ২ বার প্লে করার সুযোগ নেই। সো যা ধরার একবারেই ধরতে হবে। এর জন্য একটু এটা হার্ডার অন্যান্য বিষয় থেকে। বাট আপনি যখন ধরা শিখবেন তখন দেখবেন যে একের পর এক শুধু অ্যান্সার ধরতে পারছেন। সো এটা নিয়ে আসলে প্যানিকড হওয়ার কিছু নেই। সো সেকশন 1, 2, 3, 4 সো আপনার যদি 6.5 টার্গেট থাকে আপনাদের, তাহলে শুধুমাত্র আপনারা বেশি ফোকাস করবেন 1 এবং 2 তে। সেকশন 1 এবং সেকশন 2 তে। আর যদি আপনারা 7.5 এর বেশি রাখতে চান অবশ্যই সেকশন 1, 2 আর 4 এই বিষয়ে বেশি জোর দিবেন। ঠিক আছে? তো দেখেন লিসেনিংয়ে আপনার প্রায় আপনি যদি সেকশন 1 এবং 2 যদি ভালো করে প্র্যাকটিস করেন তাহলে 2 এবং 3 সরি 3 এবং 4 টা অটোমেটিক্যালি আপডেট বা আপনার ইয়েটা হবে মানে স্কিলটা ডেভেলপ হবে। ঠিক আছে? সো এখানেই বেশি গুরুত্ব দিবেন। আর যারা আসলে একটু সময় কম তারা আসলে দেখবেন যে অল্প ইসে বা কি বাদ দিয়ে আপনার করা যায়। তো সেইগুলো বেশি ফলো করবেন। তো আমি দেখাচ্ছি যে কি বিষয় আপনার ফলো করতে পারেন, কিভাবে আপনি কোন টিপসগুলো ফলো করবেন। যেমন ১ নাম্বার যে কাজটা আপনারা করবেন লিসেনিং এ সেটা হলো উত্তরগুলো আগে অনুমান করতে হবে। ঠিক আছে? প্রেডিক্টিং বিফোর লিসেনিং অর্থাৎ আপনাকে অ্যান্সার গুলো আগে থেকেই প্রেডিক্ট করতে হবে। যেমন প্রশ্ন দেখেই আসলে অনেক সময় আন্দাজ করা যায় উত্তরটার নাম হবে নাকি সংখ্যা হবে নাকি তারিখ হবে। নাকি ঠিকানা হবে, তাই না? নাম, সংখ্যা, তারিখ, ঠিকানা এগুলো কিন্তু আগেই বোঝা যায়। তার মানে এদিকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। আপনি জানেন যে এখানে নাম হবে, এখানে সংখ্যা হবে। আর নাম বললে স্পেলিং বলে দিবে। এগুলো একটা কমন বিষয়। ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবেন যে প্রশ্ন দেখেই আপনাকে কি করতে হবে? আগে থেকে একটু প্রেডিক্ট করতে হবে। বিশেষ করে গ্যাপ ফিল। তো আমি যেটা দেখাবো আজকে প্র্যাকটিক্যালি সেকশন 1 টা। সো দেখেন যে গ্যাপ ফিলটা আপনি কি করবেন? ওইখানে প্রশ্ন করে বের করবেন যে আপনার অ্যান্সারটা কি আসতে পারে। ঠিক আছে? এরপরে দেখেন যে আপনি যেমন প্রশ্ন করতে পারেন অ্যাড্রেস লেখা থাকে তাহলে আপনি শোনার সময় যেই বিষয়টা অ্যাভিনিউ বা রোড, স্ট্রিট এর মতো শব্দগুলো আপনি কি করবেন? একটু সতর্ক থাকবেন। ঠিক আছে? একটু সতর্ক থাকবেন। আচ্ছা, তাহলে আ যেই বিষয়গুলো বলছিলাম এগুলো আগে থেকেই বোঝা যায়। ঠিক আছে? এরপরে দেখেন যে অডিও ২ নাম্বার যে বিষয়টা বলব যে অডিও শোনার আগে প্রশ্নের কিওয়ার্ড চোখে আটকে যায়। ঠিক আছে? যেমন এখানে আপনি দেখতে পারেন যে প্রতিটা প্রশ্নে ১ টা ২ টা মূল শব্দ আন্ডারলাইন করতে হবে আপনাকে। ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন থেকে আপনি ১ টা বা ২ টা মূল শব্দ কি সেটা আপনাকে আন্ডারলাইন করতে হবে। যাতে করে এই শব্দগুলো যখন আপনি শুনবেন বা এর কোনো সিনোনিম শুনবেন আপনার ওটা একদম সতর্ক হয়ে যাবেন যে এখন এটা বলবে। ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন যে আ আ ৩ নাম্বার যে শোনার সময় যেই বিষয়টা আছে যে শুধু শব্দ না, শব্দর শেপ আপনাকে ধরতে হবে। ঠিক আছে? যেমন কিছু শব্দ হঠাৎ উঁচু স্বরে বলে আবার ধীরে বলা হয়। আবার কিছুটা টোন নিচে নামে। তো এগুলো আসলে প্রায় উত্তরের ইঙ্গিত দেয়। ঠিক আছে? যখন একটা বিষয় জোর দিয়ে বলে বা একটা অ্যাডভাইস দেয় বা মনে করেন যে কখনো আ বিষয়টা আসলে আ সায় দেয় বা এই বিষয়গুলো এগ্রি করে, এই সময় কিন্তু অ্যান্সার গুলো তারা বলে দেয়। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করতে পারেন, দেখবেন যে অ্যান্সারটা ধরতে পারছেন। এরপরে দেখেন যে প্যারাফ্রেজ এর একটা ফাঁদ আপনাকে চিনতে হবে। যেমন
আইএলটিএস প্রশ্নে আসলে একভাবে লেখা থাকে যেমন, কিন্তু অডিওতে আসলে ভিন্ন শব্দ বলা হয়। তো এটাই হলো সিনোনিম বা প্যারাফ্রেজ, ঠিক আছে? কিন্তু লিসেনিং এর ক্ষেত্রে রিডিং এর মতো অত কঠিন কোনো সিনোনিম বা প্যারাফ্রেজ বলে না, ঠিক আছে? আপনি দেখবেন যে এখানে আপনি যেমন দেখেন যে চিপ, এই শব্দটা আপনি জানেন। এই চিপটাকেই তারা অ্যাফোর্ডেবল বলতে পারে। আবার দেখেন টায়ার্ডকে তারা এক্সহস্টেড বলতে পারে। তাহলে বুঝতে পারছেন যে খুবই আপনার পরিচিত কিছু ওয়ার্ডই তারা একটু ঘুরিয়ে বলবে, দ্যাটস ইট। আর এইটাই আপনাকে আ ক্যাচ করতে হবে, ঠিক আছে? কারণ সামটাইমস দে ইউজ দিস কাইন্ডস অফ ওয়ার্ডস। সো দেখেন এই বিষয়গুলো যখন ধরা শিখবেন, তখন কিন্তু আপনার কাছে লিসেনিংটা ইজি হয়ে যাবে। লিসেনিং এ কোনো কঠিন কোনো ভোক্যাবুলারি তারা ইয়ে করে না। শুধু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কারণ তাদের উচ্চারণটা একটু ক্লিয়ার ভাবে ধরতে হবে। যেমন ব্রিটিশ অ্যাকসেন্টটা আপনাকে ডেভেলপ করতে হবে। এটা আপনারা বইয়ের পেছনে যে স্ক্রিপ্টগুলো আছে, ওইগুলো আপনারা একটু ফলো করবেন। একটা টেস্ট দেওয়ার পরে ওই স্ক্রিপ্টগুলো দেখবেন। ঠিক আছে? ওই স্ক্রিপ্টগুলো একবার পড়ার পরে আবার যখন প্রশ্নগুলো পড়বেন, দেখবেন যে ইজিলি আপনি বুঝতে পারছেন। তখন দেখবেন যে অ্যাকসেন্টগুলো আস্তে, আস্তে ডেভেলপ হচ্ছে। আচ্ছা, ৫ নাম্বার হচ্ছে মনোযোগ ধরে রাখতে যেই ৩ সেকেন্ড যে নিয়মটা আছে সেটা একটু দেখবেন। যেমন যদি কোনো অংশ মিস করেন, তাহলে একদমই থেমে যাবেন না। সেটা কি করতে হবে? ৩ সেকেন্ডের মধ্যে আপনাকে মনোযোগটা ফেরাইতে হবে। না হলে আবার পরের উত্তরটাও মিস করতে পারেন। সাপোজ একটা মিস হয়ে যেতেই পারে, ডিস্ট্রাক্ট হয়ে যেতে পারে বা হেডফোনের সমস্যা হলো। বেশি প্যানিকড হওয়া যাবে না। আপনাকে আবার মনোযোগ এখানে কনসেনট্রেট করতে হবে। ঠিক আছে? না হলে কিন্তু আসলে পুরো এক্সামটাই আসলে শেষ হয়ে যাবে। বা ওই সেকশনটাই শেষ হয়ে যাবে। ওকে, এরপরে দেখেন যে স্পিকার যেমন পরিবর্তন আপনাকে ধরতে হবে। যেমন স্পিকার যদি বদলায়, যেমন পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষ বা মেল ফিমেলদের একটা অডিও এভাবে হয় কিন্তু। সো তখন নতুন উত্তর আসার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে? যেমন একটা ব্যক্তি কথা বলছে, বিশেষ করে এটা সেকশন 2 সরি সেকশন 1 এবং 3 তে হয়। ঠিক আছে? ২ টা ব্যক্তি যখন কথা বলে, তো একজন আরেকজনের উত্তর দিচ্ছে। একজন প্রশ্ন করছে, একজন উত্তর দিচ্ছে। এই বিষয়গুলো খেয়াল করবেন। তখনই উত্তর আপনারা ধরতে পারবেন। এরপর দেখেন যে লিখতে গিয়ে আপনার লিসেনিংটা যেন বন্ধ না হয়। যেমন উত্তর লিখতে গিয়ে যদি পুরো মনোযোগ লেখায় দিতে হয়, তাহলে কিন্তু পরের অংশ মিস হবে। তো এক হাতে লিখতে হবে, এক হাতে শুনতে হবে। এই বিষয়টা আসলে অন্যরকম। আমি যদি বলি, আপনারা কি করবেন? ১ম এ প্রশ্নে আসলে দাগিয়ে ফেলবেন। কি, কি দিবেন হালকা করে। মানে স্পেলিং ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে, এগুলো দেখার দরকারই নেই। আপনি যখন লাস্টে ১০ মিনিট সময় পাবেন, অ্যান্সারগুলো চেঞ্জ করার জন্য ১০ মিনিট সময় পাবেন। তো ওই ১০ মিনিটের ভেতর আপনাকে কি করতে হবে? ওই ১০ মিনিটের ভেতর আপনাকে অ্যান্সারগুলো ট্রান্সফার করতে হবে। তখন আপনি আস্তে, আস্তে স্পেলিংগুলো ঠিক করেন। আগেই ঠিক করার দরকার নেই। আগে আপনি মোটামুটি ইঙ্গিত দিয়ে লিখে রাখেন যে এটা এইটা, এটা এইটা। কারণ আপনাকে পরের অ্যান্সারগুলো ধরতে হবে। ঠিক আছে? এরপরে দেখেন যে বহুবচনের একটা ফাঁদ বা প্লুরাল ট্র্যাপ আছে। যেমন এখানে অডিওতে যদি বুকস বলে, আর আপনি যদি বুক লিখে আসেন, তাহলে ভুল হবে। ঠিক আছে? বাকিটা ঠিক থাকলেও কিন্তু আপনার এটা ভুল হবে। আপনাকে এস বা ইয়েস বিষয়গুলো খেয়াল করতে হবে যে কখন এস বলল নাকি বলল না। ইয়েস বলল নাকি বলল না। এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতেই হবে। ঠিক আছে? ওকে। এরপরে দেখেন যে আপনাকে বিভ্রান্ত করার জন্য যেসব সংশোধন বা কারেকশন হয় সেগুলো ধরতে হবে। যেমন আপনাকে বলল যে, "লেটস মিট এট 7 PM" এরপরে বলল, "ওহ ওয়েট, অ্যাকচুয়ালি 6:30 উড বি বেটার।" তাহলে লেটস মিট 7 বাট বেটার কোনটা বলছে? ভালো হয় যখন 6:30 এর কথা বলছে, তাই না? তাহলে ১ম সময়টা ভুল আর আসল উত্তরটা কি হবে? ২য় টা, এই যে এইটা। কারণ সময় একাধিক আপনাকে শোনাইছে, কিন্তু তাদের বেটার কোনটা হচ্ছে বা কোনটা সে অ্যাডভাইস বা রিকমেন্ড করছে, সেটা আপনাকে অ্যান্সার হিসেবে নিতে হবে। ঠিক আছে? তাহলে এইটা হবে অ্যান্সার আপনার। এরপর দেখেন যে মাইক্রো প্র্যাকটিস করতে হবে যারা একদমই নতুন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে আপনাকে একদম ফুল টেস্ট দেওয়ার দরকার নেই। কি করবেন? ১ম এ আপনি একটা মানে ১০-১৫ সেকেন্ডের ছোট অডিও মানে বা ১ টা ২ টা অ্যান্সার ধরা শিখতে হবে। ঠিক আছে? ধীরে, ধীরে বড় অংশে যাইতে হবে। এতে করে কি হবে? চাপটা কমবে। কারণ আপনি সাপোজ ১ম এ সেকশন 1 এর ৫ টা করেন যে আপনি ১ম ৫ টা অ্যান্সার ধরতে পারেন কিনা। যদি দেখেন যে এই ৫ টা পারছেন, তাহলে আরো ৫ টা পারেন কিনা। তার মানে টোটাল ১০ টা অ্যান্সার আপনার সেকশন 1 এ হচ্ছে কিনা। তারপরে আপনি সেকশন 2 তে যাবেন। মানে আগেই আপনাকে লাফ দিয়ে 2 তে যাওয়ার দরকার নেই। ঠিক আছে?
আচ্ছা, এমনি ক্লাস বা শেখানোর জন্য আপনি করবেন, শেখার জন্য করবেন, বাট আপনি যখন প্র্যাকটিস করবেন আস্তে, আস্তে নিজেকে ডেভেলপ করবেন। ঠিক আছে? যেমন যদি এরকম হয় যে আপনি একটা অ্যান্সার দিচ্ছেন, আপনি ১ম এই ১ থেকে এই ৪ পর্যন্ত আগে ধরেন যে পারেন কিনা। ঠিক আছে? তারপরে আপনি বাকি অংশ আরো দেখেন যে আপনি ১০ পর্যন্ত পারেন কিনা। ঠিক আছে? আ এ অ অথবা আপনি শুধু আপনি শুধু কনসেনট্রেট করবেন যে আমি এইটার ওয়ার্ড ধরতে পারি কিনা। এইটার সঠিক ওয়ার্ড আমি ধরতে পারি কিনা। যারা একদমই নতুন আছেন। ঠিক আছে? এভাবে নিজেকে আস্তে, আস্তে ডেভেলপ করতে হবে। তাহলেই লিসেনিংটা একদম ইজি মনে হবে। আর সেকশন 1 এ তো আমাদের ১০ এ ১০ বা ৯ রাখতেই হবে। কারণ এইখানে হচ্ছে হলো সবচেয়ে ইজিয়েস্ট পার্ট। আর এটাতে আমরা যদি আ ভুল করি, স্পেলিং মিস্টেক করি বা কোনো জায়গায় শুনতে গিয়েও আমি ভুল একটা লিখে দিলাম বা এস বা ইয়েস লিখলাম না, তখন কিন্তু সমস্যা হবে। মানে আমার এখানে একেকটা মার্কস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে এইখানে আমি বেশি মার্কস উঠিয়ে রাখবো। এটাই হলো আমাদের উদ্দেশ্য। তাহলে আমি একটু সেকশন 1 টা একটু প্লে করি। দেখেন আমি যেটা বললাম যে আপনারা কি, কি করবেন। আগে হলো গ্যাপগুলো প্রশ্ন করবেন যে এখানে কি বসতে পারে। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কিভাবে আপনারা এটা করবেন। আহ তো এখানে দেখেন যে ট্রাভেল এখানে কি বলছে আমাদের এখানে এক্সারশন এখানে আসলে ওয়ান ওয়ার্ড অনলি অর্থাৎ একটা ওয়ার্ড আমাদের দিতে হবে, এটা লেখা থাকবে এখানে যে কয়টা ওয়ার্ডে আপনাকে লিখতে হবে সেটা লেখা থাকবে। তো এটা লেখা থাকলে আপনি দেখবেন যে অনলি টু ওয়ার্ড মানে নো মোর দেন টু ওয়ার্ড নাকি নো মোর দেন থ্রি ওয়ার্ড নাকি অনলি ওয়ান ওয়ার্ড এভাবে বলা থাকবে। ঠিক আছে? তাহলে আপনি দেখবেন যে এটা কিন্তু ওয়ান ওয়ার্ডের, সো আপনার একটা ওয়ার্ড আপনাকে ধরতে হবে। ঠিক আছে? আর যদি অনলি ওয়ান ওয়ার্ডের কথা বলে তাহলে বেশিরভাগ উত্তর আপনার নাউন দিয়ে হবে। ঠিক আছে? নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম, নাম জাতীয় কিছু বা পদার্থ, সবকিছু আপনি নাউন, ম্যাটেরিয়াল সব নাউন। যেমন চেয়ার, টেবিল, বই, খাতা, কলম সব কি নাউন। এগুলো বেশিরভাগ অ্যান্সার হবে যদি ওয়ান ওয়ার্ড বলে। আর গ্যাপটাকে প্রশ্ন করতে হবে অ্যাডজেক্টিভ বা ভার্ব দিয়ে। যেমন এখানে একটা প্রশ্ন করেছে যে ক্যান টেক ফটোজ অফ দ্য, তাহলে অফ মানে কি? অফ মানে তো এর। তাহলে বলা হচ্ছে ক্যান মানে পারা। তাহলে টেক দ্য ফটো মানে ফটো তুলতে পারবে। কিসের ফটো তুলতে পারবে? এটাই হলো আমার প্রশ্ন। আর সেই ফটো কিসে? কখন? এট দ্যাট সারাউন্ড দ্য লেক। তাহলে লেকের পাশে, লেকের চারিপাশে কিসের ফটো সে তুলতে পারবে? এটা হলো আমার প্রশ্ন। তাহলে আমার অডিওতে একটা জিনিসই বোঝা লাগবে যে লেকের পাশে কোন বিষয়টার ফটো তোলা যাবে। এটা কি বলে তারা? সেটা আমাকে ধরতে হবে। ঠিক আছে? তাহলে আমি অডিওটা প্লে করে দিচ্ছি। আপনারা একটু ধরার চেষ্টা করবেন যে আপনারা ধরতে পারছেন কিনা। ঠিক আছে? আমি জিজ্ঞেস করব আপনাদেরকে। দেখেন। Section 1. You will hear a man inquiring in a tourist centre about activities suitable for families. First, you have some time to look at questions 1 to 4. আচ্ছা, আমাকে কেউ একজন বলেন আপনারা কি শুনতে পাচ্ছিলেন? অডিওটা কি শোনা যাচ্ছে নাকি আস্তে শোনা যাচ্ছে? শোনা শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তাহলে একটু খেয়াল করেন যে ১ম এ যে অ্যান্সারটা ধরতে হবে সেটা হলো স্টিমশিপের পরেই বলবে যে কিসের ছবি আসলে তোলার কথা বলা হচ্ছে। Hi, can I help you? I'd like to find out if you have any excursions suitable for families. Sure. How আচ্ছা, আমি আবার একটু দিচ্ছি আগে থেকে। একটু আগে থেকে দিচ্ছি। Find out if you have any For you. On this occasion only, the conversation relating to this will be played first. Hi, can I help you? I'd like to find out if you have any excursions suitable for families. Sure. How about taking your family for a cruise? We have a steamship that takes passengers out several times a day. It's over 100 years old. The cruise takes place on a steamship. So steamship has been written in the space. এটা কিন্তু লেখা আছে। Now we shall begin. You should answer the questions as you listen because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 4.
Hi, can I help you? I'd like to find out if you have any excursions suitable for families. Sure. How about taking your family for a cruise? We have a steamship that takes passengers out several times a day. It's over 100 years old. That sounds interesting. How long is the trip? About an hour and a half. And don't forget to take pictures of the mountains. They're all around you when you're on the boat and they look fantastic. আচ্ছা, তাহলে অ্যারাউন্ড দ্য লেকস ওটা কি বললো বলেন তো এর আগে? কিসের ছবি তোলার কথা বলেছে? Mountains. মাউন্টেইনস, রাইট। তাহলে এটা যেটা বললো যে ডোন্ট ফরগেট টু টেক পিকচার্স অফ দ্য মাউন্টেন্স, তাহলে এখানে নির্দিষ্ট করে কিন্তু বলেই দিচ্ছে যে কিসের পিকচার আসলে তুলতে ভুলো না যেন, তার মানে তুলতে বলছে। তার মানে মাউন্টেইনস এর স্পেলিংটা একটু বলেন কেউ। Mountains. হ্যাঁ, একজন বলেন MOU UN. আচ্ছা, মাউন্টেইনস, ঠিক আছে, শুধু মাউন্টেইন লিখলে কিন্তু ভুল হবে। ওকে, এরপর এটা দেখেন যে ফার্ম ভিজিট হচ্ছে চিলড্রেন ক্যান হেল্প ফিড দ্য শিপ, এই কথাটা বলবে বা বলার পরে দেখবেন যে ভিজিট ক্যান ইনক্লুড 40 মিনিট রাইড, কিসের উপরে 40 মিনিট রাইড হবে? একটি ড্যাশের উপরে। তাহলে কিসের উপরে, তো সেটা আপনি খেয়াল করবেন। দেখেন, Okay. And I assume there's a cafe or something on board? Sure. How old are your children? My daughter's 15 and my son's 7. Right. Well, there are various things you can do once you've crossed the lake to make a day of it. One thing that's very popular is a visit to the country farm. You're met off the boat by the farmer, and he'll take you to the holding pens where the sheep are kept. Children love feeding them. My son would love that. He really likes animals. Well, there's also a 40-minute trek round the farm on a horse if he wants. Do you think he... আচ্ছা, কিসের উপর করে বলেন তো রাইড হবে? Horse. আচ্ছা, হোর্স। তাহলে হোর্স উচ্চারণটা হোস এরকম করে বলে, ঠিক আছে। তো দেখেন যে এখানে হোর্সটা হচ্ছে আমাদের অ্যান্সার হিসেবে বসবে। আচ্ছা, এটা স্পেলিং বলেন। HORSE. হ্যাঁ, তাহলে HORSE হর্স হচ্ছে অ্যান্সার, কারণ এখানে বলছে যে দেয়ার আর অলসো 40 মিনিট ট্রেক রাউন্ড দ্য ফার্ম অন এ হর্স, ঠিক আছে। ওকে, এরপরে যে কোয়েশ্চেনটা করেছে আমাদের সেটা কি, সেটা হলো ভিজিটর্স ক্যান ওয়াক ইন দ্য ফার্মস ড্যাশ বাই দ্য লেক। তাহলে ভিজিটর হাঁটতে পারবে ইন দ্য ফার্মে, ফার্মের কি কোথায় হাঁটতে পারবে সেটা তারা জানতে চেয়েছে। তাহলে দেখেন তো কোথায় হাঁটতে পারবে সেটা দেখি। manage it? He hasn't done that before. Sure, it's suitable for complete beginners. Good. And again, visitors are welcome to explore the farm on their own, as long as they take care to close gates and so on. There are some very beautiful gardens along the side of the lake, which also belong to the farm. আচ্ছা, তাহলে গার্ডেন there are some beautiful gardens বলেছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে বিউটিফুল গার্ডেন্স অ্যান্সার হতো যদি আমরা নো মোর দেন 2 ওয়ার্ডস বলতো, আমরা দুইটা নিতে পারতাম। শুধু এখানে 1 ওয়ার্ড যদি বলে তাহলে গার্ডেন্সটাকেই আমরা সিলেক্ট করব। তাহলে ভিজিটর ক্যান ওয়াক ইন দ্য ফার্মস গার্ডেন না গার্ডেন্স বলেন তো? কেউ শুনতে এস আছে এস আছে, রাইট। তাহলে গার্ডেন্স স্পেলিং বলেন। আচ্ছা, স্পেলিং মানে ভুল করা যাবে না, এটা খুব সতর্ক, মানে প্রথমেই আপনি একটু মানে লিখে রাখেন যে গার্ডেন, ঠিক আছে, কিন্তু যখন অ্যান্সার উঠাবেন তখন মনোযোগ সহকারে উঠাবেন। ওকে, এরপর দেখেন ড্যাশ ইজ অ্যাভেলেবেল অ্যাট এক্সট্রা কস্ট, মানে বলছে যে এক্সট্রা কস্টের মাধ্যমে কোন বিষয়টা অ্যাভেলেবেল বা পাওয়া যাবে, সেটার জন্য এক্সট্রা পে করতে হবে বা এক্সট্রা কস্ট বহন করতে হবে। তাহলে ড্যাশ, তাহলে কোন বিষয়টা বা কোন সাবজেক্টটা এখানে আসে, কোন সাবজেক্ট নিয়ে কথা বলছে সেটা খেয়াল করবেন, যেটা কিনা টাকার মাধ্যমে এটা মিলতে পারে বা পাবেন। We're just at their best now. You could easily spend an hour or two there. Okay, well, that all sounds good. And can we get lunch there? You can, and it's very good, though it's not included in the basic cost. You pay when you get there. Right. আচ্ছা, কোন বিষয়টা নিয়ে কথা বললো?
লাঞ্চ, রাইট। লাঞ্চ হচ্ছে অ্যান্সার হবে। কারণ এখানে প্রথমে বলেছে লাঞ্চ পাবো কিনা? সে যদি এখানে না বলে বলতো না লাঞ্চ পাবেন না, কিন্তু টাকা পয়সার মাধ্যমে আপনি অন্য একটা বিষয় যদি বলতো তারা, তো সেটা আপনি ওইভাবে লিখবেন। কিন্তু যেহেতু লাঞ্চের কথা জিজ্ঞেস করছে আর সে বলেছে হ্যাঁ এটা পাওয়া যাবে, সেটার জন্য এক্সট্রা কস্ট দিতে হবে। তার মানে কি লাঞ্চটাই হচ্ছে আপনি অ্যান্সার হিসেবে ধরে নিবেন। ঠিক আছে? যদি এখানে ডিনাই করে অন্য কোনো ইসের কথা বলতো তাহলে সেটা নিতে পারতেন। ওকে, তাহলে এখানে দেখেন এরকম মনে করেন যে সেকশন 1 এ আপনার আরো যদি এইদিকে আপনার অ্যাড্রেস চাইতে পারে, কোনো কিছু মনে করেন যে একজন আরেকজনের সঙ্গে কোনো কিছু খুঁজতেছে বা বলতেছে বা দুজনের ভিতরে কথোপকথন ডেইলি লাইফে যেসব হয়, মনে করেন জেনারেল থিংস এর উপরে। এটা হতে পারে কোনো ইনফরমেশন নিচ্ছে, কোনো সার্ভে করছে, বা কোনো কমপ্লেইন করছে, বা কোনো আপনার প্ল্যান করছে। এইসব বিষয়ের উপরে কিন্তু এইসব কথোপকথন ডেইলি লাইফের যে বিষয়গুলো হয়, তো ওইগুলো নিয়েই হয়। দেখেন এরপরে সাইক্লিং ট্রিপস আছে এখানে, সাইক্লিস্ট এক্সপ্লোর দ্য ব্যাক রোড। আচ্ছা, এ ড্যাশ ইজ প্রোভাইডেড। আচ্ছা, সাইক্লিং ট্রিপসে কি দেওয়া হয় বা কি প্রদান করা হয় সেটা আপনারা খেয়াল করবেন, যে কি প্রদান করা হয় সাইক্লিং ট্রিপসে। Before you hear the rest of the conversation, you have some time to look at questions 5 to 10. একটু সময় দিবে, আবার একটু Now listen and answer questions 5 to 10. So, is there anything else to do over on that side of the lake? Well, what you can do is take a bike over on the ship and then go on a cycling trip. There's a trail there called the Back Road. You could easily spend 3 or 4 hours exploring it, and the scenery's wonderful. They'll give you a map when you get your ticket for the cruise. There's no extra charge. আচ্ছা কি দিবে তারা? ম্যাপ হ্যাঁ, দে উইল গিভ ইউ এ ম্যাপ। তাহলে একটি ম্যাপ দিবে। তাহলে আমার এখানে প্রোভাইড করা হচ্ছে একটা ম্যাপ, আর এটার জন্য কোনো চার্জ দেওয়া লাগবে না। যাই হোক, ম্যাপ তারা দিচ্ছে। ওকে, এরপরে দেখেন যে অনলি সুইটেবল ফর সাইক্লিস্ট হু হ্যাভ সাম ড্যাশ। আচ্ছা, তাহলে এখানে বলছে যে শুধুমাত্র সুইটেবল বা উপযুক্ত হবে সাইক্লিস্টদের জন্য যাদের আছে ড্যাশ, যাদের কি আছে, কাদের জন্য এটা সুইটেবল হবে সেটা আপনাকে খেয়াল করতে হবে। What's the trail like in terms of difficulty? Quite challenging in places. It wouldn't be suitable for your 7-year-old. It needs someone who's got a bit more experience. আচ্ছা, তাহলে কি আছে বলেন? এক্সপেরিয়েন্স ওকে, রাইট। তাহলে এখানে বলেছে যে ইট নিডস সাম হুজ গট এ বিট মোর এক্সপিরিয়েন্স। তাহলে যাদের এটা এক্সপিরিয়েন্স আছে, একটু বেশি এক্সপিরিয়েন্স আছে, তাদের জন্য এটা সুইটেবল। আচ্ছা, তাহলে এখানে আমরা এক্সপিরিয়েন্সটা লিখে দিতে পারি। বলেন, স্পেলিং বলেন। EXPI বলছেন কেউ? PE, তারপর RIENCE হ্যাঁ, রাইট। ওকে, এরপরে দেখেন যে বাইকস ক্যান বি হায়ার্ড ফ্রম ড্যাশ। তাহলে বাইকস ক্যান বি, তাহলে বাইকটা কোথা থেকে হায়ার করা যায়? কোথা থেকে আপনি প্রশ্ন করবেন যে কোথা থেকে হায়ার করা যেতে পারে। আচ্ছা, তাহলে এটা যেমন এই যে আমরা কিন্তু ইয়েগুলো দেখছি, যেমন একটি কি দিবে, তারপরে হচ্ছে কোন বিষয়টা অ্যাভেলেবেল, তারপরে দেখেন ফার্মস, মানে এটা এস মানে এর, তাহলে ফার্মের কোথায়, এইগুলো খেয়াল করবেন। তারপরে যে অন মানে কিসের উপর করে, মানে প্রিপোজিশন কিন্তু খুব হেল্প করবে। তাহলে অফ দ্য মাউন্টেন কিসের, তাহলে প্রশ্ন করবেন কিসের ফটো তুলতে পারবে, তাহলে মাউন্টেনের। সো এইভাবে প্রিপোজিশনগুলো হেল্প করবে আপনাকে। তারপরে দেখেন এখানে একটি, তারপরে এখানে ফ্রম মানে থেকে, তাহলে কোথা থেকে সে বাইকটা হায়ার করবে, তার মানে একটা জায়গার নাম হবে, অবশ্যই একটা প্লেস হতে পারে, তাই না? তাহলে যদি দেখেন নামটা বলবে। Well, my daughter loves cycling, and so do I, so maybe the two of us could go, and my wife and son could stay on the farm. That might work out quite well. But we don't have bikes here. Is there somewhere we could rent them? Yes, there's a place here in the city. It's called Ratcheson's. I'll just make a note of that. How do you spell it? Ratchesons. It's just by the cruise ship terminal.
Okay. আচ্ছা, যেখান থেকে হায়ার করা যাবে সেটার নাম বলল কি? রেটসেসন্স। তো এই নামটার স্পেলিং কেউ ধরতে পেরেছেন? যেটা বলে দিছে RATCHESON S. রেটসেসন্স, রাইট। তাহলে এইখানে কিন্তু স্পেলিং ভুল করা যাবে না, যেটা বলেছে সেটা আমাকে লিখে দিতে হবে। আমি বলেছি যদি কোনো নাম বলে তারা অবশ্যই স্পেলিং করে দিবে, সেটা হোক ইউনিক, যদি কোনো নাম হয় অবশ্যই করে দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন যে এই নামগুলো আপনারা ওইভাবে লিখে দিবেন। এখন এখানে আমি বলছি না, আপনারা দেখেন আমি কিভাবে অ্যান্সারগুলো লিখছি। প্রথম অক্ষর বা জাস্ট প্রথম লেটারটা আমি বড় হাতের লিখছি, এভাবেও হবে। আর যদি ফুল আপনারা এভাবে বড় করে লেখেন তাহলেও হবে। আবার মনে করেন যে প্রত্যেকটা ছোট হাতের দিলেও হবে, কিন্তু অবশ্যই নামের আগে বা প্রপার নাউনের আগে কিন্তু বড় হতে হয়। এজন্য এত ভুল না করে আপনি কি করবেন, হয় প্রথম লেটারটা বড় দিবেন, আর না হয় পুরোটাই বড় হাতের লিখবেন। অনেক সময় আবার বড় হাতের লিখতে পারেন না অনেকে, তো এই জন্য আমি বলবো যে প্রথম লেটারটা বা ক্যাপিটাল লেটার দিবেন প্রথমটা, তাহলেই হবে। তাহলে আর কখনো ভুল হবে না, ঠিক আছে? আর এখানে ছোট হাতে দিলে যে কেটে দিবে না, যেমন আমি যদি হর্সটা এইচ দিয়ে লিখতাম ছোট হাতে তাহলেও হতো, জি এভাবে লিখলেও হতো, লাঞ্চ লিখলেও হতো, ম্যাপের এম ছোট হাতে দিলেও হতো, এক্সপিরিয়েন্সের ইটা ছোট হাতে দিলেও হতো, কিন্তু রেটসেসনের ক্ষেত্রে আমি আরটা ছোট হাতের দিলে কেটে দিত, বুঝছেন? কারণ এটা হলো একটা নাম, নামগুলো স্যার বড় হাতে নামের দিতে। ক্ষেত্রে নামের ক্ষেত্রে কি সবগুলোই বড় হাতে লিখতে হবে, সব অক্ষরগুলো? না, নামেও আপনি প্রথমে বড় দিতে পারেন, পরে ছোট দিতে পারেন, অসুবিধা নেই। আমি বলছি যে প্রপার নাউনের আগে শুধু ক্যাপিটাল লেটারটা বড় দিতে হয়। এখন যদি এই মানে মিক্স হয়ে যায় যে তাড়াহুড়ো আমি এত কিছু মাথায় রাখতে পারবো না, তাহলে শুধুমাত্র প্রথমটা আপনি বড় হাতের দেন, হবে। আর যদি পুরোটাই বড় হাতের দিতে চান তাহলেও অসুবিধা নেই। ওকে, এখন দেখেন এরপরে যেটা আছে সেটা হলো সাইক্লিস্ট নিড কি কি? একটা রিপেয়ার কিট প্রয়োজন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক প্রয়োজন, আর কি প্রয়োজন? একটা ড্যাশ প্রয়োজন, যেটা কিনা হায়ার করা যাবে বা ভাড়া নেওয়া যাবে, রেন্ট নেওয়া যাবে। তাহলে দেখি আমার রিপেয়ার কিটের কথা বলবে, ফুড অ্যান্ড ড্রিঙ্কের পরে যে কোন বিষয়টা হায়ার করা যাবে সেটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে? তো আপনি শুধু শুনবেন যে কোন বিষয়টা হায়ার করা যাবে। Okay. You'd also need to pick up a repair kit for the bike from there to take along with you, and you'd need to take along a snack and some water. It'd be best to get those in the city. Fine. That shouldn't be a problem. And I assume I can rent a helmet from the bike place. Sure, you should definitely get that. It's a great ride. আচ্ছা, কোনটা হায়ার করার কথা বললো হেলমেট বলেন? হেলমেট হেলমেট। তাহলে হেলমেট হচ্ছে আমার অ্যান্সার। হেলমেট বান বলেন। HELMET. হেলমেট। আচ্ছা, তাহলে হেলমেট হচ্ছে আমার অ্যান্সার। এরপরে দেখেন যে আমাকে জিজ্ঞেস করেছে হলো যে দেয়ার আর নো ড্যাশ। তাহলে এখানে দেখেন আমি একটা বিষয় বলি, অর যুক্ত বা অ্যান্ড যুক্ত বাক্য যদি দেখেন তাহলে আপনারা মনে করবেন যে সেম ক্যাটাগরির ওয়ার্ড হবে বা এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আছে সেটা বলবে। যেমন দেয়ার আর নো ড্যাশ, একটা বিষয় আছে যেটা কিনা থাকবে না, অর অ্যাকোমোডেশন ইন দ্য এরিয়া। তাহলে কি কি থাকবে না? থাকার কোনো ব্যবস্থা নেই, আর কি নেই, সেই সঙ্গে এই দুইটা বলবে। তো একটা তো থাকার ব্যবস্থা নেই, আর একটা কি নেই সেটা হলো আপনাকে খুঁজে বের করতে হবে। তবে অর যুক্ত বা অ্যান্ড মানে দুইটা তথ্য এখানে আছে। আচ্ছা, তাহলে দেখেন যে দেয়ার আর নো ড্যাশ, তাহলে মাইক্রোফোনটা অফ করে রাখেন। আচ্ছা, দেখেন But you want to be well prepared because it's very remote. You won't see any shops round there or anywhere to stay, so you need to get back in time for the last. আচ্ছা, কি কি নেই বলেন তো? সব ইউ ওয়ন্ট সি এনি শপস রাউন্ড দেয়ার অর এনিহোয়ার টু স্টে, মানে থাকার কোনো ব্যবস্থা নেই, মানে অ্যাকোমোডেশন, ওইটা সিনোনিম বলেছে। আর হচ্ছে আপনার প্যারাফ্রেজ করে বলেছে, আর এটা হচ্ছে শপের কথা বললো। তাহলে শপ এই কথাটা যেহেতু এখানে নেই, তাহলে এটাই হবে অ্যান্সার, যে দেয়ার আর নো শপস। দেয়ার আর নো শপস মানে ইউ ওয়ন্ট সি এনি শপ, একই কথা। আচ্ছা, এরপরে দেখেন টোটাল কস্ট অফ হোল ফ্যামিলি কোর্স অ্যান্ড ফার্ম ভিজিট, এটা তো একটা সংখ্যা হবে অবশ্যই। তো এখানে আপনি নাম্বারটা লিখবেন,
যেই ডলারটা বলে যে টোটাল কস্ট আসলে কত দেখেন আমি লিখি যে টোটাল কস্টটা Boat. Yeah. So, what sort of prices are we looking at here? Let's see. That'd be one adult and one child for the cruise with farm tour. That's $117. And an adult and a child for the cruise only, so that's $214 altogether. Oh, wait a minute. How old did you say your daughter was? 15. Then I'm afraid it's $267 because she has to pay the adult fare, which is আচ্ছা তাহলে কত বললো 267 267 এর আগে অনেক কিছু বলেছে বাট আমাদের দেখতে হবে যে 15 বলার পরে সে বলল যে আই এম অ্যাফ্রেড মানে সে তার ভুল হয়েছে যে সেটা সে কারেক্ট করে নিল কি ইটস 267 এটা আপনাকে লিখতে হবে ঠিক আছে যেটা পরবর্তীতে কারেক্ট করে নিবে অবশ্যই সেটা আপনাকে লিখতে হবে এর আগে যত কিছুই শোনাক না কেন ওইটা নিয়ে আপনি মানে প্যানিক হবেন না ঠিক আছে অনেক কিছুই শোনাতে পারে অনেক কিছু বলতে পারে ঘুরিয়ে বলতে পারে তো এই বিষয়গুলো একটু খেয়াল করবেন আচ্ছা তো অনেকেই আসলে হয়তো ধরতে পেরেছেন আবার অনেকে ধরতে পারেননি আমি একটু বলবো যে এটা আমি একটু প্লে করে দিচ্ছি এখন তো অ্যান্সারগুলো সামনেই থাকছে আপনারা জাস্ট একটু অডিওটা মিলাবেন ঠিক আছে যে আপনি টোটাল বিষয়টা এখন বুঝতে পারছেন কিনা ঠিক আছে আমি আবারও দিচ্ছি অডিওটা এখন আপনি জাস্ট অ্যান্সারগুলো যখন ওয়ার্ড অ্যান্সারগুলো বলবে তখন জাস্ট মিলাবেন Answer the questions as you listen because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 4. Hi, can I help you? I'd like to find out if you have any excursions suitable for families. Sure. How about taking your family for a cruise? We have a steamship that takes passengers out several times a day. It's over 100 years old. That sounds interesting. How long is the trip? About an hour and a half. And don't forget to take pictures of the mountains. They're all around you when you're on the boat and they look fantastic. Okay. And I assume there's a cafe or something on board? Sure. How old are your children? My daughter's 15 and my son's 7. Right. Well, there are various things you can do once you've crossed the lake to make a day of it. One thing that's very popular is a visit to the country farm. You're met off the boat by the farmer and he'll take you to the holding pens where the sheep are kept. Children love feeding them. My son would love that. He really likes animals. Well, there's also a 40-minute trek round the farm on a horse if he wants. Do you think he'd manage it? He hasn't done that before. Sure, it's suitable for complete beginners. Good. And again, visitors are welcome to explore the farm on their own, as long as they take care to close gates and so on. There are some very beautiful gardens along the side of the lake which also belong to the farm. They'll be just at their best now. You could easily spend an hour or two there. Okay, well, that all sounds good. And can we get lunch there? You can, and it's very good, though it's not included in the basic cost. You pay when you get there. Right. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 5 to 10. Now listen and answer questions 5 to 10. So, is there anything else to do over on that side of the lake? Well, what you can do is take a bike over on the ship and then go on a cycling trip. There's a trail there called the Back Road. You could easily spend 3 or 4 hours exploring it, and the scenery's wonderful. They'll give you a map when you get your ticket for the cruise. There's no extra charge. What's the trail like in terms of difficulty? Quite challenging in places. It wouldn't be suitable for your 7-year-old. It needs someone who's got a bit more experience. Well, my daughter loves cycling, and so do I, so maybe the two of us could go,
and my wife and son could stay on the farm. That might work out quite well. But we don't have bikes here. Is there somewhere we could rent them? Yes, there's a place here in the city. It's called Ratcheson's. I'll just make a note of that. How do you spell it? Ratchesons. It's just by the cruise ship terminal. Okay. You'd also need to pick up a repair kit for the bike from there to take along with you, and you'd need to take along a snack and some water. It'd be best to get those in the city. Fine. That shouldn't be a problem. And I assume I can rent a helmet from the bike place. Sure, you should definitely get that. It's a great ride, but you want to be well prepared because it's very remote. You won't see any shops round there or anywhere to stay, so you need to get back in time for the last boat. Yeah. So what sort of prices are we looking at here? Let's see. That'd be 1 adult and 1 child for the cruise with farm tour. That's $117, and an adult and a child for the cruise only, so that's $214 altogether. Oh, wait a minute. How old did you say your daughter was? 15. Then I'm afraid it's $267 because she has to pay the adult fare, which... ওকে, ঠিক আছে। তাহলে আপনারা এই বিষয়টা একটু করবেন। বাসায় হলো সেকশন 1টা একটু দেখবেন। সেকশন 1টা যদি ভালো করতে পারেন তাহলে দেখবেন যে অনেক এগিয়ে গেছেন। আর যারা আসলে একটু নতুন, তো আপনারা একটু 5টা করে বা 5টা বা 10টা করে আপনারা আস্তে আস্তে আগাতে পারেন, বা 1 বাই 1 একটু ধরার চেষ্টা করবেন। কারণ সেকশন 1টা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট পার্ট, এখানে আপনাকে নাম্বারটা উঠিয়ে রাখতে হবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। এই কাজটা করবেন ক্যামব্রিজ বুক থেকে, যে কোনো ক্যামব্রিজ বুক থেকে সেকশন 1টা আপনারা একটু করবেন। 2টা 3টা 4টা যা পারেন করবেন, ঠিক আছে? করে আবার ওগুলো যদি ভুল হয় তো একটু ট্রান্সক্রিপ্টগুলো দেখবেন যে কি কি লেখা আছে বা আপনি ধরতে পারলেন না কেন, একটু অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? তারপরে আমরা সেকশন 2তে যাব, আর আমাদের কালকে হলো সেকশন 2 সব কিছু আমরা দেখব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন দ্য ক্লাস টুডে। আগামীকাল আবার রাত 10টায় আপনারা জয়েন করবেন, ঠিক আছে?